This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার দেশের লোকের প্রশ্নের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না। এবার ইউনূসকে প্রশ্ন ছুড়ে দিলেন সেখানকার বিশিষ্ট কবি ফরহাদ মজহার। সঙ্গে চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে বললেন ওকে দেখে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূরাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা, এটাকে এনগেজ করাটা, যারা আমাদের দুঃখ পেয়েছেন, কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা, আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত, আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য। সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, এবং তিনি একজন সন্ত, এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনের সমর্থন দেবার জন্য তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি, একই সঙ্গে এই সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তাদের কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোন রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। ঢাকায় ইসকনের আরো একটি মন্দিরে আগুন, জ্বালিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখা ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তার দাবি বাংলাদেশের নামহাট্টা ইসকনের একটি শাখায় রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় মৌলবাদীরা। আপনারা দেখছেন সেই ছবি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আমরা এই নিয়ে কথা বলেছিলাম রাধারমন দাসের সঙ্গে এবং তিনি কি বলেছেন আমরা সেটা একবার শুনবো। আমার বলার কিছু শব্দ নেই। আমি দুদিন আমার ফোনটা বন্ধ রেখেছিলাম আর এটাই প্রার্থনা করেছিলাম কি হয়তো আর এরকম কিছু ঘটনা না শোনা যায় বাংলাদেশ থেকে। কিন্তু সকালে যেই হোয়াটসঅ্যাপ খুলি এটাই প্রথম আমাকে ইসকন বাংলাদেশ থেকে এটা খবরটা আমি পাই কি আজকে রাত্রিবেলা 2টো থেকে 3টের মধ্যে আমাদের ঢাকা উপজেলাতে একটা ইসকনের নামহাট সেন্টার আছে, ওখানে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে পুরো মন্দিরকে আগুন লাগিয়ে দিয়েছে। ওখানে খুব সুন্দর রাধা কৃষ্ণ বিগ্রহ, ওটাও ক্ষতিগ্রস্ত হয়েছে আর পুরো মন্দিরের জিনিসপত্র সবকিছু পুড়িয়ে নষ্ট হয়ে গেছে। তো আমরা তো এটাই আশা করেছিলাম কি আর এরকম খবর আসবে না, কিন্তু আজকে ওটা আসলো। তো আর কিছু আমার শব্দ নেই কি বলবো। এটা কেন ইসকনকে টার্গেট করছে আমরা দেখলাম কি 5 আগস্টেই যখন শেখ হাসিনা উনি দেশ থেকে বেরিয়ে যান, সেই রাত্রিতেও আমাদের একটা মন্দিরের প্রথম রাত্রিতেও আমাদের একটা মন্দিরে বোমা মেরে পুরো মন্দিরটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো তখন যে চক্রটা শুরু হয়েছে দিন থেকে অনেক বেশি দিন হয়ে গেছে, কিন্তু এরকম ঘটনা চক্র, এই আক্রমণ থামার নামই নিচ্ছে না। আমরা এই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, বাংলাদেশের সাম্প্রতিক হিংসা এবং আরও একটি মন্দিরে যে অগ্নি সংযোগ, আগুন লাগিয়ে দেওয়া, বিগ্রহ নষ্ট করা, আমি সেই প্রসঙ্গে যাব। তবে তার আগে বলবো যে
মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, মাত্র কয়েকদিন আগেই তিনি সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনায় বসেছিলেন এবং সেখানে বলছেন তিনি নাকি শুনেছেন যে সংখ্যালঘুদের ওপর সেখানে আক্রমণ হচ্ছে। যদি সেটা হয়ে থাকে তাহলে এই সমস্যার সমাধানের উপায় কি? সেখানেই একজন বিশিষ্ট কবিও বুঝতে পেরেছেন যে এই রাষ্ট্রদ্রোহী নয় চিন্ময় কৃষ্ণ দাস, কিন্তু বুঝলেন না নোবেল জয়ী অর্থনীতিবিদ। এটা কি সম্ভব সৌমিত্র বাবু? প্রবীর, দেখো, মোহাম্মদ ইউনূস কিন্তু একজন স্টুজ, আমি এই কথাটা ইউজ করছি। উনি চোখ বন্ধ করে আছেন, কান বন্ধ করে আছেন। ওনাকে মুখ খোলার জন্য যে কট্টর ইসলামিক সংগঠনগুলো বাংলাদেশের মধ্যে যারা এখন ক্ষমতার অধীনে আছে, তারা কখনো কখনো ওনার মুখটা খুলে দিচ্ছেন, কখনো কখনো ওনার মুখটা বন্ধ করে দিচ্ছেন। তো মোহাম্মদ ইউনূস is only a stooge. He is a face of all the কট্টর ইসলামিক সংগঠন যারা বাংলাদেশকে এখন কন্ট্রোল করছে। এবারে আসি আমি ইসকনের ওপরে কেন এরা হামলা করছে আর চিন্ময় কৃষ্ণ প্রভুজিকে কেন এরা ধরে রেখেছে। দেখো, ইসকন বাই অ্যান্ড লার্জ হিন্দু সনাতনের সব থেকে বড় সংগঠন বাংলাদেশের মধ্যে। আর চিন্ময় প্রভুজির নিচে ইসকন কিন্তু যত ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশে যে সমস্ত হিন্দু আর সনাতন সংগঠনগুলো ছিল, খ্রিস্টান সংগঠন ছিল, বৌদ্ধ সংগঠন ছিল, এই সংগঠনগুলোকে একাট্টা করতে পেরেছিলেন। আর শুধু তাই না, একাট্টা করা, তিনি একটা মুভমেন্ট শুরু করেছিলেন যেটা একটা রেজিস্ট্যান্স মুভমেন্ট টুয়ার্ডস এই কট্টর ইসলামিক সংগঠনের যে যারা সন্ত্রাসবাদী, তারা যেভাবে হিন্দু বা সনাতন বা মাইনরিটিসকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায়, তার এগেনস্টে উনি একটা বিশাল মুভমেন্ট শুরু করে দিয়েছিলেন। এখন রাইটলি ফারহান মাজার, যিনি একজন বাংলাদেশের বিশিষ্ট কবি, উনি একজন নিউট্রাল লোক। ওনাকে ইনভাইট করা হয়েছিল অ্যাজ এ সেলিব্রিটি কবি হিসেবে। উনি তো মুসলিম, উনি সেখানে হিন্দু, সনাতন আর চিন্ময় প্রভুজির হয়ে যিনি যে কথাগুলো বললেন, সে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। উনি প্রমাণ করার চেষ্টা করলেন যে চিন্ময় প্রভুজির এগেনস্টে রাষ্ট্রদ্রোহীর যে মামলা ধরানো হয়েছে ওটা কারেক্ট না, and he should be given a fair trial and immediately left free and bail should be given. কিন্তু সেটা ইউনূস সাহেবের ওই যে স্টুজ চিফ অ্যাডভাইজার বলছি, ওনার কানে এটা গেল না। এবারে আমরা দেখলাম যে আবার ইসকন একটা সফট টার্গেট, যেটা ওখানে আমাদের সমস্ত যে অর্গানাইজেশন গুলো আছে, মাইনরিটি অর্গানাইজেশন, তাদের কন্ট্রোল এখনো ইসকনের থেকে করা হচ্ছে ইন এ পিসফুল ম্যানার। সেখানে আবার ঢাকাতে ইসকনের যে একটা সব থেকে বড় বৃহত্তর মন্দির, সেখানে ওরা স্ট্রাইক করে রাধাকৃষ্ণর মূর্তিকে জ্বালিয়ে দিলেন। হোয়াট এ শেম! আর সেখানে এখন এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যে আমি জানি না বাংলাদেশের সেনাবাহিনী কেন সেখানে ইন্টারফিয়ার করে মাইনরিটি কমিউনিটিদের রক্ষা করছে না। এটার মধ্যেও একটা কোশ্চেন মার্ক আমি দেখতে পাচ্ছি। আর একটা দল সেখানে প্রচার করছে যে মুক্তি বাহিনী বা মুক্তি যোদ্ধারাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার জন্য সবকিছু অবদান দিয়েছে, ভারতীয় সেনারা কিছুই করেনি। একেবারে ভুল কথা। আমি অ্যাজ এ সৈনিক হিসেবে 71 যুদ্ধে টেক পার্ট করে তোমাকে আমার অ্যাসেসমেন্ট দিচ্ছি, ভারতীয় সামরিক বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স একটা ফুল স্কেল যুদ্ধ করে এই বাংলাদেশ সৃষ্টি করেছিল। আর সেখানে মুক্তিযোদ্ধারা, আবার আরেকটা জিনিস আমি সবাইকে বলে দিতে চাই, ওই যে মেজর জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল আরেকজন, যে এরা যে সমস্ত মেজর জেনারেল পরে হলো, এরা বাংলাদেশ আর্মির মেজর ছিল ওই সময় 1971 ওয়ারে।
আর তার মধ্যে একটা নাম এরা ভুলে যাচ্ছে, দেন মেজর লেটার অন মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত, একমাত্র হিন্দু বাঙালি অফিসার যিনি পাকিস্তান আর্মির আর্টিলারি রেজিমেন্টে এক ফেমাস অফিসার ছিলেন, উনিও আমাদের দেশের মধ্যে চলে এসেছিলেন। তারপর বাংলাদেশ, তখন ইস্ট পাকিস্তানের বহু বাঙালি নেভি অফিসার, বাঙালি এয়ারফোর্স অফিসার, নেভি এয়ার যারা সেলার, নেভি সাবমেরিনে যারা কাজ করতো, সিমিলারলি এয়ারফোর্সের ফাইটার পাইলট, টেকনিশিয়ান, তারা সবাই ডিফেক্ট করে ভারতবর্ষে এসেছিল। আমরা তাদের সেভ করে নিয়ে এসেছি। আমার এখনো মনে আছে জিয়াউর রহমান মেজর ছিল, ও পাকিস্তানের এক আর্মার্ড ব্রিগেডের বিএম ছিল, ব্রিগেড মেজর। সাম্বাতে এসে আমাদের কাছে সে আত্মসমর্পণ করলো, করে বলল আমি বাঙালি মেজর জিয়াউর রহমান, আমার ফ্যামিলির ওপরে অত্যাচার হচ্ছে, আমি ইস্ট পাকিস্তানে যেতে চাই। এই ধরনের যত এই মুক্তিযোদ্ধারা পরবর্তীকালে কেউ মেজর জেনারেল, কেউ ব্রিগেডিয়ার, কেউ জেনারেল হয়ে গেছে, তারা বেসিক্যালি দে ওয়ার অল গিভেন শেল্টার অ্যান্ড সাপোর্ট বাই ইন্ডিয়ান আর্মি। আর আমি এও বলতে পারি যে মুক্তিযোদ্ধারা, ভারতবর্ষ সেনা বা সামরিক বাহিনী যদি বাংলাদেশে না যুদ্ধ করত, মুক্তিযোদ্ধারা 100 বছর যুদ্ধ চালিয়েও পাকিস্তান সেনাকে হারাতে পারত না। পাকিস্তান সেনা আমেরিকান ইকুইপমেন্টে সেখানে সজ্জিত ছিল। আর শুধু তাই না, আমি বাংলাদেশের বহু ক্যান্টনমেন্ট ঘুরে দেখেছি, দে ওয়ার ভেরি স্ট্রং ডিফেন্সিভ ক্যান্টনমেন্ট। সেখানে মুক্তিযোদ্ধারা 100 বছর যুদ্ধ করেও পাকিস্তান সেনাকে হারাতে পারতো না, লিভিং অ্যাসাইড টেকিং 93,000 প্রিজনার্স অফ ওয়ার। আর আরেকটা কথা উঠে আসছে, মুক্তিযোদ্ধারা বলছে যে যখন পাকিস্তানের সেনারা সারেন্ডার করলো ভারতীয় সেনার কাছে, তখন আমাদের কেন ওর মধ্যে নেওয়া হলো না। আমি আবার একটা কথা বলছি, এর মধ্যে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেদিন ঢাকার রেস কোর্সে সারেন্ডার সেরিমনি হয়, সেদিন কিছু মুক্তিযোদ্ধারা ওখানে এসে গিয়েছিল। তারা ওই পাকিস্তান সেনার রাজাকাররা যারা ছিল, তাদের এক লাইনে দাঁড় করিয়ে ওখানে তারা বেয়ানেট মারছিল, ঘোপ নিকাল তানসার বেয়ানেট মেরে তাদের ওখানে ফিনিশ করছিল ঢাকার রেস কোর্সের ভেতর। আমরা সেখানে ইন্টারফেয়ার করি, আমরা বলি আমরা ইন্টারন্যাশনাল রুল মানি, আমরা এখানে যুদ্ধ করতে এসেছি অ্যাকর্ডিং টু দি ইন্টারন্যাশনাল রুল, তোমাদের হাতে আমরা এদের তুলে দেব না। যদি ওই 93,000 প্রিজনার অফ ওয়ার পাকিস্তানের আমরা মুক্তি বাহিনীর হাতে তুলে দিতাম, ওরা তাদের জাহাজের মধ্যে ঢুকিয়ে বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে জাহাজ ফুটো করে ডুবিয়ে দিত, হুইচ উড হ্যাভ বিন ইন্টারন্যাশনাল ক্রাইম। তো এই ব্যাপারগুলো লোকে জানে না। এই ব্যাপারগুলো না জেনে তারা ভারতের কি অবদান, ভারতের সামরিক বাহিনীর কি অবদান, ভারতের সরকারের কি অবদান, তাকে ভুলে গিয়ে তাদের লাথি মারতে চায়, আর ওই হিন্দুদের সনাতনদের বাংলাদেশ থেকে সরাতে চায়। নাও I think enough is enough. International community must intervene. কিন্তু তাদের থেকে আমি কিছু এক্সপেক্ট করি না। দেখা যাক পরশুদিন আমাদের স্বরাষ্ট্র দপ্তরের সেক্রেটারি টু সেক্রেটারি কি কথা হয়। আমি কোয়াইট শিওর যে আমাদের স্বরাষ্ট্র দপ্তরের সেক্রেটারি সমস্ত ডকুমেন্ট নিয়ে ওই ইউনিট সরকারকে দেখাবে যে তোমরা যে বলে যাচ্ছ ভারত উল্টোপাল্টা প্রপাগান্ডা চালাচ্ছে, সেটা কারেক্ট না। এই দেখো, এইগুলো প্রমাণ যে বাংলাদেশের মধ্যে সনাতনী হিন্দু এবং মাইনরিটিদের উপর তোমাদের কট্টর ইসলামিক সংগঠনগুলো কিভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, তার মানে তোমাদের সরকারের কোনো অস্তিত্বই নেই। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং তা থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। সরাসরি চলে যাব নিউজ রুমে। সুচারু, ঠিক এই রকম একটা আবহের মধ্যে ভারতের বিদেশ সচিব যাচ্ছেন বাংলাদেশে, কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয় উঠে আসতে পারে? আমার ফোনটাই
আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকায় ভস্মীভূত ইসকনের মন্দির নামহট্টে অবস্থিত। এই মন্দিরটি লক্ষ্মীনারায়ণ মন্দির, রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে সেখানে। আপনারা দেখছেন যে মূর্তিটি ভগ্ন অবস্থায় রয়েছে এবং প্রায় ভস্মীভূত এই মূর্তি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। সুচারু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রবীর। সুচারু, বর্তমান এই পরিস্থিতিতে ভারতের বিদেশ সচিবের বাংলাদেশ সফর কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয় উঠতে পারে ঠিক যে জায়গায় গতকাল মাঝরাত্রিরে নামহট্টে ইসকনের মন্দিরে অগ্নিসংযোগ এবং পুড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় ভস্মীভূত বিগ্রহ? দেখো, বাংলাদেশে ইসকন যে সফট টার্গেট এবং সেই টার্গেট সফট হতে হতে একেবারে হার্ড পর্যায়ে চলে গেছে, এটা খুব পরিষ্কার। এবং নামহট্টতে সেখানে আবার ইসকনের মন্দিরকে পুড়িয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হলো। ফলে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ চলছে, লাগাতার সেই আক্রমণ চলছে। গতকাল বা গত পরশু যে বৈঠক ডেকেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, কবি, সাহিত্যিকরা অংশ নিয়েছেন। সেখানে একজন একমাত্র বিশিষ্ট কবি ফরহাদ মাজার, যিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন, সরাসরি ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কী রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে বা কী ধরনের বক্তব্য সে রেখেছে যার জন্য তার জামিন হচ্ছে না, এবং তার হয়ে কেউ ওকালতনামা নিলে তাকে গণপিটুনি দেওয়া হবে, এই কীরকম নিদান। সরাসরি ডক্টর ইউনূসকে এই প্রশ্ন করেছিলেন যে আপনি কি এই বিষয়ে জানেন, আপনি কি এই বিষয়ে অবহিত যে একজন সনাতনী নেতা, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ, তিনি একজন সেবায়েত, তাকে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে জেলে রাখা হচ্ছে এবং তার জামিনের জন্য এত বিলম্ব করতে হচ্ছে কেন? বারে বারে আইনজীবীরা যাচ্ছেন, হয় তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, নয়তো রমেন রায়ের মতো আইনজীবীকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। ফলে এই বিষয়টাকেই সামনে রেখেছিলেন ফরহাদ মাজার। আবার অন্যদিকে দেখো, সেখানে ছাত্রদের চাপে যে প্রিমিয়ার ইউনিভার্সিটি, যে বিশ্ববিদ্যালয়, সেখানেও অস্থিরতা, এবং তার জেরে সেখানকার ভাইস চ্যান্সেলর তিনিও ইস্তফা দিয়ে দিলেন। ফলে বাংলাদেশের পরিস্থিতি যত এগোচ্ছে সব দিক থেকে, শিক্ষা, সামাজিক স্থিরতা, অর্থনৈতিক সাম্য, সমস্ত দিক থেকে যোজন যোজন পেছনে চলে যাচ্ছে বাংলাদেশ। ফলে এই মুহূর্তে যখন ফরহাদ মাজারের মতো কবি, যিনি বারবার বলছেন যে শুধুমাত্র কোনো সিচুয়েশনকে গরম করবার জন্য কাউকে চিহ্নিত করে মৌলবাদীদের এই মাথাচাড়া দেওয়া, এটা বোধহয় ঠিক হচ্ছে না। আমরা আরও বিস্তারিত জানবো, আরও বিশ্লেষণের মাধ্যমে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, আপনার কাছ থেকে প্রথমেই যেটা জানতে চাইব যে ইসকনের উপর আবার আক্রমণ, এ নিয়ে আমি আগেও বলেছি যে এ নিয়ে প্রায় 12 থেকে 13টা ইসকন মন্দির ভাঙচুর হলো, ছোট বড় মিলিয়ে। আজকেরটা, এবারেরটা নামহট্টতে। মানে কেন এই টার্গেটে ইসকন কেন? তার আগে তুমি যেটা বললে যে ফরহাদ মাজারের কথা থেকে একটা জিনিস সেই তো প্রমাণিত হয় যে কেন ইসকন, চিন্ময় কৃষ্ণ দাসকে টার্গেট করা হয়েছিল। কেন? তার কারণ হচ্ছে তিনি যে ইসকনের মাধ্যমে তিনি পুণ্ডরিক ধাম, তার অধ্যক্ষ ছিলেন। এগুলো ইসকনের অনেক রকম শাখা প্রশাখা এখন রয়েছে, ইসকনের অনেক সেন্টার রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের পুণ্ডরিক ধামে থাকাকালীন চিন্ময় কৃষ্ণ দাস একজন তরুণ সাধু। তিনি যে বিষয়টাকে উত্থাপিত করতে চেয়েছেন যে হিন্দুরা সেখানে সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপর ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে, বিভিন্ন হিন্দু নারী নিখোঁজ, এরকম ঘটনা রয়েছে, বিগ্রহে আগুন, এবং তার সাথে সাথে হচ্ছে জমি দখল, সম্পত্তিকে কেড়ে নেওয়া, অর্থাৎ জীবনযাপনকে একেবারে লাইফ হেল করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। এবং চিন্ময় কৃষ্ণ দাস সেই ঠিক মুহূর্তে, যখন একটা ক্রান্তিকালীন মুহূর্ত বাংলাদেশের, ঠিক সেই মুহূর্তে তিনি হিন্দুদের হয়ে তিনি কথা বলা শুরু করলেন। কিন্তু তার কথার মধ্যে কখনোই এটা ছিল না যে হিন্দুদের সশস্ত্র হতে হবে, হিন্দুদের এককাট্টা হয়ে সশস্ত্র পথেই তার মোকাবিলা করতে হবে। বরং তিনি বাংলাদেশে তিনি বলছিলেন যে বাংলাদেশে তো হিন্দুরা বাংলাদেশের অন্যান্য ধর্ম সম্প্রদায়ের সাথে তারা একাত্মভাবে থাকতে চায়, তাদের এই একাত্মতা থাকার ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটছে, সেটার জন্যে 8 দফা দাবি তিনি পেশ করলেন। এই 8 দফা দাবির মধ্যে যে কোনো দেশের, আমি ধর্মীয় সংখ্যালঘুর প্রশ্নটাই শুধু বলছি না, এটা হচ্ছে মূল প্রশ্ন থেকে থাকলে
তাহলে তার সাথে নাগরিক যে প্রশ্ন সেই প্রশ্ন রয়েছে এবং একজন ভোটারের প্রশ্ন রয়েছে। এটা তো বাংলাদেশের নাগরিক, ভোট দেন তারা। এখন এই জায়গা থেকে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, তাদের এই যে সমস্ত উপর্যুপরি হামলাগুলো হচ্ছে, এই হামলা একটা দিকেই নির্দেশ করছে যে তাদের বাংলাদেশ থেকে হটাও। তার কারণ বেশ কিছু মিছিল বেরোয়, সোশ্যাল মিডিয়াতে এই মিছিলগুলো আছে, বাংলাদেশে যারা থাকেন তারা ওটাকে খুব একটা পাত্তা দেন না, যে যারা তোমরা বাংলাদেশের মানবে তোমরা আমাদের কথা মতো চলো, নাহলে মামার বাড়ি চলে যাও। মামার বাড়ি হচ্ছে অর্থাৎ দিল্লির দিকে ইঙ্গিত করে। কন্টিনিউয়াসলি দিল্লির সাথে সম্পর্ক তিক্ততার দিকে নিয়ে গেছে। একটা ধারণা তৈরি করেছে মানে সেখানে পাকিস্তানপন্থী যারা রয়েছেন এবং ডক্টর ইউনূস এবং তার সাথে যারা ওখানে রয়েছেন উপদেষ্টা মণ্ডলী, সেই উপদেষ্টা মণ্ডলী তারা বলছেন তাদের মধ্যে দুটো ন্যারেটিভ। একটা ন্যারেটিভ হচ্ছে এটাই যে পাকিস্তানকে মেনে নিতে হবে বঙ্গবন্ধু যে স্মৃতি এবং হচ্ছে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বঙ্গবন্ধুর কোনো অবদান নেই। কখনো মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিয়ে বঙ্গবন্ধুকে অস্বীকার, কখনো বা দুটোকেই অস্বীকার করতে চাইছে এবং মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে জোরালোভাবে অস্বীকার করছে না, বরঞ্চ মুক্তিযুদ্ধের চেতনার উপর ইসলামিক চেতনা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই তো রাজনীতি। এটা বুঝতে কি খুব অসুবিধা হয়? অসুবিধা হয় না। ডক্টর ইউনূস এইরকম একটা ঘোলা জল করে দিয়ে তিনি পরিস্থিতির ফায়দা নিচ্ছেন। কি ফায়দা নিচ্ছেন? তিনি ভোট করতে ব্যাপারে অনীহা করলে হয়, মানে যদি তারা করুক, আমার কি আছে, আমি ছেড়ে দিয়ে চলে যাবো নিয়ে কথা বলেন না, ছেড়ে আমি চলে যাব। এই তো সমন্বয়করা নাকি তারা নিমরাজি, এটা নিমরাজি হওয়ার লক্ষণ? তারা উত্তেজক বক্তব্য রাখছে। আরে যেখানে হচ্ছে যে সংখ্যা লঘু যারা রয়েছে, গোটা দুনিয়ায় বাংলাদেশের সুনাম কি উজ্জ্বল করলে বাবা? এই যে জুলাইয়ের বিপ্লব, এখন তো কাঁদুনি গাইছে, জুলাই অগাস্টের বিপ্লবের যে চেতনা, সেই চেতনাকে ভারত ভুলুণ্ঠিত করতে চাইছে। সব কিছুতে ভারতের হচ্ছে ভূত দেখছে, ভারতের ভূত, মানে এখানে বুঝি এটা ভারতে রয়েছে কারসাজি সাজিশ এবং সত্যিকারে কখনো কখনো হুমকি, লড়ে নেব সীমান্তে, ড্রোন উড়িয়ে আমরা মানে করব। এইভাবে এরা একটা পরিস্থিতিকে তৈরি করে এই যে হিন্দুদের উপর যে আক্রমণটা নামাচ্ছে, দেখো এই আক্রমণটা এমনি এখন না, বয়স্ক লোক অনেক বাড়িতে আমরা দেখছি, বয়স্ক মহিলা রয়েছে, অনেকের পালিয়ে গেছেন, পুরুষ শূন্য গ্রাম আছে, অনেক মহিলা নিখোঁজ। এটা আর কি তার উপর দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এই ধরনের কিছু মৌলবাদী শক্তিগুলো। আপনার কাছে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের অত্যন্ত নামকরা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির একজন বাঙালি হিন্দু ভাইস চ্যান্সেলর, তাকে টার্গেট করা হলো। তারপর এমন চাপ তৈরি করা হচ্ছিল যাতে তিনি ইস্তফা দিতে বাধ্য হন। তিনি গতকাল রাতে বাধ্য হলেন, শাহাবুদ্দিন সাহেবের কাছে তার ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তিনি আর কাজ করতে চান না সেটা জানালেন। মানে শিক্ষার অবস্থাটাও এরকম, সেখানেও মৌলবাদী শক্তিরা এইভাবে একটা শিক্ষার যে মানোন্নয়ন সেটাকে আটকে দেওয়া, এটা তো বাংলাদেশের সার্বিক ক্ষতি। অবশ্যই মেধাগতভাবে বাংলাদেশের যদি তুমি দেখো 1947 সাল থেকে 71, তারপরে অনেকেই চলে এসেছেন, মানে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল বাংলাদেশে, সেই পরিস্থিতিতে চলে আসতে বাধ্য হয়েছিলেন। কিন্তু অনেকে থেকে গিয়ে বলছেন যে এই বাংলাদেশের একটা পরিবর্তন ঘটাতে হবে। তারা মনে প্রাণে বাঙালি, মানে বাংলা ভাষায় কথা বলেন, হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, মাছ ভাত খান। হ্যাঁ, সেই মাছ ভাত খাওয়া আপামর বাদ বাকি যারা মুসলমান ধর্মাবলম্বী রয়েছেন বাংলাদেশের বাঙালি, তারাও যেরকম খাদ্যাভ্যাস, একই খাদ্যাভ্যাসের ব্যক্তি। তফাৎ হচ্ছে তারা পড়াশোনা করেছেন, পড়াশোনা করে একটা জায়গায় গেছেন, তখন তো এই অসাম্প্রদায়িক বাতাবরণ ছিল না। কেউ হয়তো একটা ইসলামিক শাসনের প্রতি তাদের একটা অনুরক্ততা ছিল। কেন শেখ হাসিনা তিনি কি মজাব বিশ্বাসী ছিলেন? অবিশ্বাসী তিনি কখনো মনে হয়েছে? কিন্তু সবাইকে নিয়ে চলার ক্ষমতা, এই ক্ষমতার মধ্যে অবিশ্বাসীকে নিয়ে, অন্য ধর্মাবলম্বীকে নিয়ে, সংখ্যালঘুকে নিয়ে চলার যে ক্ষমতা, সে ক্ষমতা শেখ হাসিনার ছিল, সে ক্ষমতা মুজিবুর রহমানের ছিল, সে ক্ষমতা জিয়াউর রহমানের ছিল। এই ক্ষমতা ছিল, এমনকি হুসেন মোহাম্মদ এরশাদ তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রবর্তন করলো, তার মধ্যেও একটা কবিত্ব শক্তি ছিল। তিনি লিখতেন, সে যাই লেখা থাকুক না কেন। অর্থাৎ বাংলাদেশের সেরা ছেলেরা এককালে আর্মিতে তারা চাকরি খুঁজতেন এবং ভালো চাকরি করতেন। আর এখন দেখো তাদেরকে কারা তৈরি করেছিল?
এই যে যেরকম তুমি বললে ঢাকা প্রিমিয়ার ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি বা এরকম বহু জায়গায় রাজশাহী ইউনিভার্সিটি, প্রত্যেক রাজ্যে তো একটা রাজ্য মানে তাদের যেগুলো জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে তো তাদের রয়েছে প্রচুর কলেজ বিশ্ববিদ্যালয়। সরকার স্থাপন করেনি তা তো নয়, বিভিন্ন সময়ে সরকার স্থাপন হয়েছে এবং শেখ হাসিনার সময় তো বেশ ব্যাপক হারেই হয়েছে। তারই বিভিন্ন জায়গায় কয়েকজন হিন্দু যারা রয়েছেন, আমি জানি না সকলে হচ্ছে প্র্যাকটিসিং হিন্দু কিনা, কেননা এরা তো সকলেই আইডেন্টিটি দেখে খুঁজে খুঁজে বার করছে, একটা নারকীয় জঘন্য পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং লাগাতার সেই প্রচেষ্টার মধ্যে কোনো খামতি রাখার কোনো চেষ্টা নেই। মানে মানবিকতা, বিবেকবোধ, যে বিশ্বে আমার দেশটার যে সুনামটা ছিল, সারা বিশ্বের ইন্টেলেকচুয়াল যারা ছিল, গায়ক ছিল, ৭১-তে মুক্তিযুদ্ধতে ডেকে ডেকে আনতে হয়নি। এই যে যারা বিটলস গ্রুপ গান গেয়েছিল, রোড টু ফ্রিডম, রোড টু বাংলাদেশ, কত রকমের গান তৈরিও হয়েছিল, সারা বিশ্বে জনপ্রিয় হয়েছিল, তাদেরকে ডেকে ডেকে করতে হয়েছিল। আর এখানে দেখো যে ভারতের সংবাদ মাধ্যম, ভারতের এই বিশ্বের অনুর কাছে আপনারা আমাদের সাপোর্ট করুন, আমরা এসব করছি না, আসলে ভারত বলছে, এরকম কাঁদুনি গাইছে। এগুলো হতাশার লক্ষণ, এগুলো হচ্ছে মার্কা বদলা মারের লক্ষণ। কে কাকে মারছে, কেন মারছে, তার কিন্তু কোনো হিসেব বা ইয়ত্তা নেই। আর মাঝে মধ্যে ফরহাদ মাজাররা মানে বিবেক যন্ত্রণায়। একটা প্রশ্ন, ফরহাদ মাজার ডক্টর ইউনূস সামনে বসে রয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর প্রতিনিধিরা ছিল, যদিও সেখানে ইসকন বা সনাতনী জাগরণ জোটের কেউ ছিল না। ফরহাদ মাজার দাঁড়িয়ে বলছেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কী এমন অপরাধ করেছে, কোনো রাষ্ট্রদ্রোহিতার কথা তো তিনি বলেননি। এবং এরকম কেন বাংলাদেশে ওপেন বলা হচ্ছে যে তার হয়ে কেউ ওকালতনামা নিলে, কেউ আদালতে সওয়াল করতে গেলে তাকে গণপিটুনি দিন, এই নিদান যে দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূস কি জানেন যে এই ধরনের বিষয় চলছে? ফরহাদ মাজার তাকে বললেন, কিন্তু তারপর দেখা গেল নিশ্চুপ ডক্টর ইউনূস। সব জানেন উনি, যখনই বেকায়দা পড়েন আমার কি আছে, আমি তো এসছে, ওরা বললো পোলাপান মানুষ করলো, ওরাও থাকতে চাইছে না, কি চমৎকার, এরকম বললে তার কোনো ব্যাপার না। ফরহাদ মাজার তাকে তো রাজনৈতিক গুরু মানতেন, মাহফুজ আলম, এবার বলবে মাহফুজ আলমের বক্তব্য সব অ্যাগ্রেসিভ। ফরহাদ মাজার সে অ্যাগ্রেসিভনেসের উপর তিনি আজকে দেখুন যে ফরহাদ মাজারকে আমি এই ক্ষেত্রে কখনো এটা বলবো না যে তিনি কোনো ভুল করেছেন, তিনি বড় মাপের কবি, তার কবিতার বই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তিনি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একজন, তিনি মানে খ্যাতিমান একজন বুদ্ধিজীবী, কেউ কেউ তাকে দার্শনিক হিসাবে মানেন, এমনকি তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশনস, তিনি বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাকোলজির একজন তলেবর ব্যক্তিত্ব, এরকম একজন ব্যক্তি যিনি একজন একটা রাষ্ট্রের দর্শনের কথা বলছে। সত্যি তো বাংলাদেশের রাষ্ট্রীয় দর্শনের মধ্যে কত রকম ধারা এসে মিশেছে, সেখানে পীর বা হচ্ছে প্রচুর যারা রয়েছে, অনেক হুজুর রয়েছেন, তারা মানুষকে লোকশিক্ষা দেন, আবার অনেকে আছে অ্যাগ্রেসিভ, তারা হুজুর না, তারা চান রাজনীতি করতে, কিন্তু রাজনীতি করতে গেলে তো ভাই ভোটে দাঁড়াতে হয়, ভোটে দাঁড়িয়ে জিততে হয়, তখন মানুষ সবাইকে সবাই চেনে, বাংলাদেশের মানুষ চেনে না, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি চেনেন, তারা তো দেখছেন যে হিন্দুদের উপর কী হচ্ছে, অনেকে এগিয়ে আসছেন, অনেকে প্রকাশ্য না হলে গোপনে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এটা বাংলাদেশের রীতি। হয়তো ফরহাদ মাজার এই কথাটাই বলতে চান, কিন্তু তারপরে কিছুক্ষণ বলে তুমি অনেক ইন্টেলেকচুয়ালদের এটা একটা বৈশিষ্ট্য থাকে, তারা খুব গরম গরম শুরুটা করবেন, দিয়ে লাস্টে যখন ল্যান্ডিং করেন তখন কতগুলো চেনা মানে ছক থাকে, চেনা ছক থাকে, সবই ভালো, কিন্তু তাই বলে কি এখন ঠিক হচ্ছে? উনি সব বললেন, বলে দেওয়া বলছে এটা কিন্তু বাড়বে, এই কারণে বাড়বে যে ভারত কিন্তু এই বিষয়টাকে করছে এবং তারা যে উদ্ধত্ত এবং তারা যে দেখে সব ব্যাস, তাহলে কি দাঁড়ালো এতক্ষণের এই কথা? চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার, তুমি শুরুতে যেটা বলেছিলে, এই গ্রেপ্তারটা করে এই বার্তাটাই তো দেওয়া হচ্ছে, কাদের দেওয়া হচ্ছে? যারা হচ্ছে প্রকৃত বাংলাদেশকে ভালোবাসেন, যারা হচ্ছে মুক্ত মনের, যারা স্বাধীনভাবে চিন্তা করতে ভালোবাসেন, যারা ধর্মর ভেতরে যে আধ্যাত্মিকতা, যে কোনো ধর্মের ভেতরে যে আধ্যাত্মিকতা, তার ভেতরে যে দর্শন, সেটাকে যারা ভালোবাসেন, তারা তো প্রত্যেকেই টার্গেট করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের মাধ্যমে, এবং সম্পত্তি লুট এগুলোর মাধ্যমে দেখা হচ্ছে যে তোমরা সংখ্যালঘু, যা বলবো চুপ করে থাকবে, দরকার পড়লে ইঁদুরের গর্তে থাকবে,
কিন্তু তাদেরকে করা যাবে না, তাদের ব্যবসা বাণিজ্য, যান মাল, সম্মান, ইজ্জত ভুলোই দুলন্টিত যারা করলো। আমি একটা কথাই বলতে পারি, ঠিক 1971 সালে এই সময়টা তীব্র যুদ্ধ চলছে, একের পর এক পাকিস্তানের হানাদার বাহিনী, একদিকে ভারতীয় সেনারা তখন আর পিছু ফেরা তখন হচ্ছে একেবারে ঢুকে পড়েছে। যশোর সবার আগে পতন হয়ে গেছে, ফরিদপুর, খুলনা, একের পর এক ডিভিশনের হচ্ছে। কিছু কিছু জায়গায় পাক বাহিনী প্রচণ্ড আর কি মানে ইয়ে করার চেষ্টা করছে। একদিক থেকে মুক্তিযোদ্ধা বিভিন্ন বাহিনী, গেরিলা বাহিনী, তারা ঘিরে ফেলার চেষ্টা করছে, গ্রামকে গ্রাম উজাড়, গোটা বিশ্বই ছবি দেখছে। তারপর 16ই ডিসেম্বর যাদেরকে আপনারা মারছেন, ঠিক সেই ভঙ্গিতে হাতটা তুলে রমনা ময়দানে তারা দাঁড়িয়েছিল, হরে কৃষ্ণ তারা দাঁড়িয়েছিল, তাদের নিচে হচ্ছে বন্দুক। ভারত কিন্তু 93,000 সেদিন সেনাকে বন্দি করতে পারত, বন্দি করেনি। তার জন্যে ভারতের মধ্যে রাজনৈতিক শক্তি, ভারতের বাইরে, কেননা বললো যে ও ভারতের অত ক্ষমতাই ছিল না, এখন বলবে যারা চোখ পাল্টি শক্তি, চোখ পল্টু শক্তি। এবং ভারতের মধ্যে শক্তি কিন্তু ইন্দিরা গান্ধীকে বলেছিল যে এটা আবার একটা ভুল হলো, তাদেরকে ক্ষমা প্রদর্শন করে দেওয়া। ভুলে যাবেন না 16ই ডিসেম্বরটা কিন্তু আসছে। এই যে বারে বারে আক্রমণ বেছে বেছে, কয়েকদিন পরে বেগম রোকেয়ার জন্মদিন, শোনা যাচ্ছে গত পরশু তার যেখানে একটি গ্রাফিটি করা রয়েছে সেখানে কালি লেপে দেওয়া হয়েছে। মানে এরা বেগম রোকেয়াকেও ছাড়ছে না। কি বলবে বলো, এইসব শুনলে কীরকম লাগে। বেগম রোকেয়া হচ্ছে, আমি তো শুধু হিন্দু মুসলমানের কথা বলবো না, মহিলাদের মধ্যে সাক্ষরতা, মহিলাদের মধ্যে শিক্ষার তিনি হচ্ছে অগ্রণী। তখন দুই বঙ্গ এক ছিল, এবং মহিলারা যাতে শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারে সমস্ত রকমের, তার জন্য বেগম রোকেয়া একটা অবদান রেখে গেছিলেন। সেই বেগম রোকেয়ার জন্মভূমিকে ছাড়া হবে না। জাতির পিতার সাথে কি করা হয়েছে গোটা দুনিয়া দেখলো। অর্থাৎ এই যে সভ্যতা, যে সভ্যতা অনেক রক্তক্ষয়ের মধ্যে দিয়ে একটা অসাধারণ একটা স্বাধীনতা, যে স্বাধীনতাকে ভর ভিত্তি করে সবাই এগোবে, এমনকি ধার্মিক নেতারাও পর্যন্ত এই স্বাধীনতার উপর ভর ভিত্তি করে এগোবেন। তারা তো নিঃসন্দেহে কালো মানুষের অধিকারের জন্য নেলসন ম্যান্ডেলা আফ্রিকাতে কি ভয়ঙ্কর অ্যাপার্থাইড ছিল, শিকল দিয়ে বেঁধে রাখা হতো, কোনো জায়গায় ঢুকতে দেওয়া হতো না। সেখানে কালো মানুষদের লড়াই করে জিতে আসার পর তারা কি সাদা মানুষদের সাথে ওই রকম আচরণ করেছিল? বরঞ্চ একটা ঐক্যবদ্ধ সুসংগত আফ্রিকা তৈরি করেছিল, যে আফ্রিকা হচ্ছে ব্রিক্সের সদস্য। আফ্রিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই দক্ষিণ আফ্রিকা যেখানে মহাত্মা গান্ধীর জন্ম দিয়েছিল, যে মহাত্মা গান্ধী যে কত বড় রাজনৈতিক বটবৃক্ষ হতে পারে, গোটা দুনিয়াকে আলো দেখাতে পারেন, সেটা ভারতবর্ষে এসে তিনি প্রমাণ করে দিয়েছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরা প্রতিহিংসার ইয়ে করছে। সেখানে সাধারণ মানুষ, যে রাধাকৃষ্ণ মন্দির কি করেছে, রাধাকৃষ্ণ প্রেমের প্রতীক, রাধাকৃষ্ণ কি করেছে, রাধাকৃষ্ণ লোককে উত্তেজিত করে দিয়েছে, যে গিয়ে বলেছে যা ওখানে গিয়ে ইউনিসের ওখানে গিয়ে ঝামেলা পাকিয়ে আয়, বলেছে? বলেনি তো। প্রেম ভালোবাসা এখন এবার হচ্ছে আর কাউকে প্রেরণ না, নে মূর্তির উপর ঝাঁপিয়ে পড়, নে ওটা এটা কর, নে বয়স্ক মহিলাদের উপর ঝাঁপিয়ে পড়। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সচিব পর্যায়ে বৈঠক হতে চলেছে, এক্ষেত্রে কি মনে হয় ভারতের পক্ষ থেকে মানে এই পরিস্থিতিতে কি বার্তা আসতে পারে? কারণ যা কিছুই ভারত বলছে, তা কিছুই বাংলাদেশ বলছে সব ঠিক আছে, সংখ্যালঘু হিন্দুরা সুরক্ষিত, নাক গলাতে হবে না। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে সচিব পর্যায়ে কি বার্তা বাংলাদেশের জন্য যেতে পারে? ব্রিটেন বলছে জঙ্গি হামলা হতে পারে, ভারত তার সীমান্ত শেল্টারিংয়ে বিএসএফ যে নিরাপত্তা বেষ্টনী আরও বাড়িয়ে দিয়েছে, এবং 19টা যে মূলত জোন, ফেন্সিং এবং নন ফেন্সিং জোন, সেখানেও নিরাপত্তা অনেক বেড়ে গেছে। জঙ্গি হামলা হতে পারে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের জন্য কি মেসেজ দিতে পারে ভারত? বাংলাদেশকে এটাই বলবে যে জঙ্গিবাদকে কিন্তু আটকাতে না পারলে তারপরের পদক্ষেপ, কেন এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে, এবং তারপর অবশ্যই সেখানকার হাই কমিশনার প্রণয় ভার্মার পর সচিব যাচ্ছেন। এরপর যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে নিশ্চয়ই এটা যাবেন হচ্ছে বিদেশমন্ত্রী, এবং তারপর যদি না হয় তারপর তো ফাইনাল ডিসিশনটা হবেই। এবং এই বার্তাটাই বুঝিয়ে দিতে চাইছে যে অবিলম্বে এই জঙ্গিদের যাদের ছেড়ে দিয়ে হয়েছে প্রায় 1000-এর কাছাকাছি বিভিন্নভাবে দাগি, তাদের দায়িত্বটা ইউনূস নেবেন তো বা কী করণীয় দেখা যাক। এখন এটার দিকে রয়েছে, যদি
অচিরাত এটাকে করা হয়, তাহলে আমার মনে হয় যেটা বলা হচ্ছে যে যুদ্ধ বা যে পরিস্থিতির যুদ্ধ সকলেই অ্যাভয়েড করতে চায়, এটা ঘটনা। কেননা অর্থনীতি প্রবলভাবে ধাক্কা খায়, বাংলাদেশের অর্থনীতি এমন পোক্ত নয়, এই তো অবস্থায় নড়বড় করছে, এই অবস্থায় নড়বড় করছে। এবং ভারতেও ক্রমশ কিন্তু বাংলাদেশ বিরোধী মনোভাব, যেটা একেবারেই ছিল না, যেটা কোনোভাবেই কেউ হয়নি, সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবং এই বার্তাটাই বিদেশ সচিব গিয়ে বলবেন যে সংবাদ মাধ্যমকে আপনি বলছেন আপনারা করছেন, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের কাছেই কিন্তু এই তথ্যগুলো রয়েছে যে কি হচ্ছে না হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ভারত কি বার্তা দেয় সেটা দেখার, এবং সচিব পর্যায়ে কি কি মেসেজ যায়। যতবারই তাদেরকে সতর্ক করা হয়েছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে কথা বলা হয়েছে, ততবারই প্রত্যুত্তরে উত্তর এসেছে যে এটা তাদের ইন্টারনাল ম্যাটার। কিন্তু এই মুহূর্তে একটা আশঙ্কার কালো মেঘের ঘন ঘটা গোটা বাংলাদেশ জুড়ে। জঙ্গি হামলা হতে পারে। ব্রিটেন সে দেশের নাগরিকদের বারণ করেছে যে বাংলাদেশে কোনো সফর থাকলে বা ভ্রমণের চিন্তাভাবনা থাকলে এখনই বাতিল করুন। ভারতও তার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফের নজরদারি আরও আঁটোসাঁটো করে দিয়েছে। ফলে এমন পরিস্থিতিতে সচিব পর্যায়ের বৈঠকে বরফ গলে কিনা, এবং আপাত সোনার বাংলা আদতে আবার সোনার বাংলায় ফিরে আসে কিনা, এবং আবারও সেখানে গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় কিনা, তার দিকে তাকিয়ে থাকতে হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম নিউজ রুমে উপস্থিত আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনারা যে ছবিটি দেখছেন এটি বাংলাদেশের ইসকনের মন্দিরের ছবি, যেটি গতকাল রাত্রিবেলা এই মন্দিরের ওপর আক্রমণ চালায় মৌলবাদীরা, মুসলিম মৌলবাদীরা, এবং মূর্তি ভাঙচুর করে এবং এসে মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং এটি নিয়ে ফেসবুক পোস্ট করেছেন নামহট্টর এই মন্দিরে অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর নিয়ে ফেসবুক পোস্ট করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাধারমন দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ RK শ্রীবাস্তব। শ্রীবাস্তব, যে ঘটনা বর্তমানে ঘটে চলেছে বাংলাদেশে, আপনি নিশ্চয়ই ওয়াকিবহাল যে গতকাল রাত্রিরে ইসকনের আরও একটি মন্দিরে অগ্নিসংযোগ, আগুন এবং ভাঙচুরও করা হয়। সেই সঙ্গে এ পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় 40% মতন হিন্দু মন্দিরের ওপর আক্রমণ নেমে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাংলাদেশে কি হতে চলেছে? নমস্কার, খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন। দেখুন, আমরা বলি একটা ইংরেজিতে আছে, সেইং আছে যে ওয়ান্স ইজ অ্যান এক্সেপশন বাট টু ইজ এ রুল। তার মানে কি হলো যে আগে আমরা যা এই প্রফেসর ইউনুস, উনি একটা দুমোহ সাপ প্রফেসর ইউনুস, উনি ওয়ার্ল্ডকে বোঝাতে চেয়েছিলেন যে হিন্দুদের মন্দিরের উপরে যেটা হচ্ছে আগুনের কথা হচ্ছে, বা হিন্দুদের বাঙালি হিন্দুদের উপরে যেটা অত্যাচার হচ্ছে, ওদের মারা হচ্ছে, ওদের মহিলাদের মারা হচ্ছে, গঠন করা হচ্ছে, বাড়ি পুরনো হচ্ছে, এটা এক্সেপশন, এটা ওয়ান টাইম থিং, এটা ল অ্যান্ড অর্ডার, এটা নয়। এটা ধাপে ধাপে আমি বুঝতে পারছি ইট ইজ এ রুল। এটা মেটিকুলাসলি প্ল্যান, কোনো একটা ওদের ন্যারেটিভ আছে যেটা নিয়ে ওরা বেড়ে যাচ্ছে। এটা একদিকে আমরা দেখছি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস, আর একদিকে আমরা দেখছি একটা প্রো পাকিস্তান সেন্টিমেন্টস ওরা তৈরি করার চেষ্টা করছে। নাম্বার 1। নাম্বার 2, মিলিটারিতে আমি ওনাকে আমি একটু পয়েন্ট আউট করে দিতে চাই যে জানেন আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা এরকমই কারণে হয়েছিল। রাশিয়া বলেছিল যে ইস্টার্ন ইউক্রেনে যারা রাশিয়ান স্পিকিং যারা লোক আছে, ওর উপরে ইউক্রেন যে আছে লাগাতার এরকম আক্রমণ করছে, তাই জন্য রাশিয়াকে বাধ্য হতে হয়েছে যে ওরা গিয়ে ইস্টার্ন ইউক্রেনে হামলাটা করলো, আর এটা 2 বছর হয়ে গেল চলছে। অফকোর্স ওর অন্য অনেকগুলো কারণ দিচ্ছে ওরা, কি ইউক্রেন চাইছিল যে নাটোতে মেম্বারশিপ নেওয়া। তো ইউক্রেনের কথাটা আমি কেন এখানে বলছি, এখানে এরকম বলছি বিকজ দেখুন আমাদের যে দেশ বিভাজন হয়েছিল, আমাদের ভারতের যেটা বিভাজন হয়েছিল, ইউনিফাইড কান্ট্রি আমাদের যেটা বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়েছিল। একদিকে এই মুসলিম লীগ একটা ইসলামিক স্টেট চেয়েছিলেন, আমাদের যা আছে আমাদের সেকুলার স্টেট ওটা রয়ে গেছিল। তো দোজ হু ওয়ান্টেড টু ট্রান্সফার, যারা ইসলামিক স্টেটে যাওয়ার জন্য অপ্ট করেছিলেন, ওরা তো ওখানে গেলেন। ওরা তো দেখুন না আমাদের পাঞ্জাবে লক্ষ লক্ষ লোক মরে গেল,
লক্ষ লোককে মরতে হলো, প্রাণের আহুতি দিতে হলো। আর যারা এখান থেকে ভেবেছিলেন যে পাকিস্তানে গিয়ে একটা অনেক বড় একটা ইসলামিক স্টেটে যাবেন, ওখানে ওরা মহাজির হয়ে গেল, সেকেন্ড রেটেড থার্ড রেটেড ওরা সিটিজেন হয়ে গেল পাকিস্তানে। তো সেম একটা পরিস্থিতি আমাদের ইস্টার্ন পাকিস্তানে ছিল। ইস্টার্ন পাকিস্তানের লোক যারা বাঙালি ছিলেন ওরা ভাষা নিয়ে একটা আন্দোলন করলেন 1952-তে, আর ওয়েস্ট পাকিস্তানকে বললেন আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমাদের ভাষার উপরে তুমি উর্দু চাপাতে যাবে চাইলে আমরা ওটা মানবো না। 1952-তে কত লোক ওরা আহুতি দিল। 1971-এ আপনি দেখুন, 17 মার্চ 1971 পাকিস্তান আর্মি আর এই মহাজেদের মিলে কতগুলো ভাই বোনে ঘর্ষণ করলো। হিন্দুদের কাপড় খুলে দেখার হতো কি হিন্দু না মুসলিম, এরকম পাকিস্তান আর্মি করেছে আপনার 1971-এ। আর তারপর একটা মুক্তিযুদ্ধ, এই যুদ্ধ যেটা হচ্ছে এটা ওই সেম পিরিয়ডটা কথা বলা হচ্ছে জানেন। নাও এই প্রফেসর ইউনুস একটা মেটিকুলাসলি প্ল্যান্ড একটা স্ট্র্যাটেজি নিয়ে চলছেন। এটা ব্যাটেল ইন্ডিকেটর আমরা বলি, এনার টার্মিনাল অবজেক্টিভটা কি এখন বোঝা যাচ্ছে না। সত্যি বলতে আমরাও বুঝতে পারছি না, আমরাও একটু ওটা ওয়াচ করছি। আমরা কি একটা ধাপে ধাপে ইনি বাঙালি হিন্দুদের উপরে ইনি এরকম অত্যাচার করে, ওদের মন্দির ধ্বংস করে, ওদের মা বোনকে মেরে, দুদিন আগে একজন মহিলাকে মারলেন উনি, তাহলে এদের চাইছেনটা কি? আর পার্টিকুলারলি এই টাইম যখন এটা আমাদের ওদের মুক্তিযুদ্ধের একটা টাইম ছিল, উনি কি ভুলে যাবেন কি ওদের আর্মি একটা মুক্তিযুদ্ধ যারা পার্টিসিপেট করেছিল, নিজের প্রাণের আহুতি দিয়েছিল, ওরা ইস্ট বেঙ্গল রাইফেলের যেটা আপনার দেবেন ওটা রিসেট করতে পারবেন প্রফেসর ইউনুস। তো এই যে ছেলেগুলো যারা আছে, এরা যারা মৌলবাদ নিয়ে, যারা এটা ফান্ডামেন্টালিস্ট নিয়ে একটা অন্য মুখোশ লাগিয়ে যেটা আছে, এদের অ্যাকচুয়ালি টার্মিনাল অবজেক্টটা কি? ওরা কি যুদ্ধ চায়? ওরা কি সিচুয়েশন ক্রিয়েট করতে চায় এটা আমরা বলতে পারছি না। ডেফিনেটলি মিডিয়া রিপোর্ট যদি আমরা দেখি গতকালেরও, তাহলে আমরা দেখবো বাংলাদেশ আর্মির ইউএভি যেটা টার্কি থেকে ওরা কিনেছে, ওরা বর্ডারে ডিপ্লয় করছে। আমাদের থেকে তো কোনো, ওদের তো কোনো যুদ্ধের আমাদের তরফ থেকে কোনো ছিল না। আমরা তো কোনোদিন বাংলাদেশ তো ভাই বোনরা আছে আমাদের, ওদের যতগুলো অ্যাডভার্স লোকেশন ছিল আমরা ওদেরকে দিলাম, ওদের সঙ্গে আমাদের খুব মাধুর্য সম্পর্ক ছিল। কিন্তু এরা যারা রাজাকার, এই যে রাজাকে গভর্নমেন্ট শীঘ্রই, আমি জানি যে এরকম 1971-এ মুক্তিযোদ্ধারা নিজে প্রাণের আহুতি দিয়ে পাকিস্তানের ফ্ল্যাগটা তুলে নামিয়ে দিয়েছিলেন। আমার মনে হয় ওই পতাকাটা আবার বাংলাদেশ না ইস্ট পাকিস্তান হতে চলেছে, চীন হতে চলেছে, একটা ইমান হতে চলেছে, একটা ফেড স্টেট হতে চলেছে। বাংলাদেশ অনেক উন্নতি করেছিল, আর ছিল, ওদের জিডিপি ভালো হয়েছিল, ওদের যতগুলো শিল্প আছে অনেক ছিল, ওদের চাহিদা ছিল, সম্মান ছিল বিশ্বের। এই প্রফেসর ইউনুস সাধারণ মানুষের দিকে ধ্যান না দিয়ে উনি ওখান থেকে ধ্যান ভটকিয়ে ওনার নিজে গ্রামীণ ব্যাংক বা এই ছেলেগুলোরা এরা চায়নার সঙ্গে নিয়ে ওরা যা বিজনেস করছে ওর থেকে নিজে একটা কমিশন হয়ে গেছে। আর আমাদের ওখানকার যারা সব থেকে ভালো ওদের যে কাপড়ের বিজনেস ছিল ওটা নষ্ট করতে চলেছে। আর ওই নষ্ট করতে চলতে ওটা অ্যাটেনশনটা আমাদের এ করার জন্য নতুন একটা থিম নিয়ে নিয়েছে। ওরা জানে যে এটা বাঙালি হিন্দুদের উপরে যদি অত্যাচার হলে ইন্ডিয়া, ভারত তো অনেক বেশি দিন শান্ত থাকবে না। ওরা আমাদের উস্কানি দিয়ে একটা হটস্পট তৈরি করতে চলেছে। একটা ভাই বোনের সঙ্গে যে আমাদের রিলেশন আছে ওটা ভঙ্গ করতে চলেছে। কিন্তু প্রফেসর নাহিদ ইসলাম তো ইলেকশন হেরে গেছেন, উনি যদি ইলেকশন আছে, কারণ আমি বলে দিচ্ছি আপনাকে ওরা হেরে যাবেন। আর এই বিএনপি থেকে আমি কোশ্চেন করতে চাই, ওরা কি জেনারেল জিয়াউর রহমানের যে উনি মুক্তি সংগ্রামে যে ওনার যে রোল ছিল ওরা কি ডিনাই করতে পারবে? ওরা কি ডিনাই করছে কি জুলু সেক্টরে যে কমান্ড দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, যে পরে জেনারেল বা প্রেসিডেন্ট হলেন, ওনার কোনো রোল ছিল না, ওনার কোনো যোগদান ছিল না আজকে আধুনিক বাংলাদেশে? তো বিএনপি কে জিজ্ঞেস করতে হবে, বিএনপি কে বলতে হবে কি তোমাকে রাস্তায় যদি রাস্তায় দাঁড়াতে হবে। আর ইনি যে রিসেট বাটন দিয়েছেন ওটা কি জেনারেল জিয়াউর রহমান আর ওর মতন লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশের যারা যোদ্ধা ছিলেন, যারা সাফার করেছেন পাকিস্তান আর্মি, ওদের রুলগুলো ওরা কি মুছে দেবেন, রিসেট করবেন? এটা তো আজকে প্রশ্ন বড় দাঁড়াচ্ছে। আমরা সিচুয়েশনটা মনিটর করছি, আরো মনিটর করা উচিত। দেখি এদের আরো কত আমাদের উপর চলবে। এটা রক্ত বীজ, যত বাঙালি হিন্দুদের রক্ত ওখানে বইবে। আমি আপনাকে বলে দিচ্ছি স্টেজ ইজ সেট, স্টেজ ইজ সেট। উনি যদি মোহাম্মদ ইউনুস চান যে ওনাদের দেশে একটা ভাগ আলাদা হয়ে যায়, ওটাই হবে বেশ, ওটাই হবে।
উনি যদি চান যে বাঙালি হিন্দুদের নিয়ে একটা আলাদা দেশ হোক ধর্মের ভিত্তিতে, এটাই 1947 হয়েছিল, এটা 2024 মনে হয় মোহাম্মদ ইউনূস এটাই চান।